ডিয়ার ভিউয়ার্স, আজকের বিষয়টি খুব গুরুত্বপূর্ণ হবে। মূলত এটা একটা এডুকেশন রিলেটেড ভিডিও। আজকের আলোচনা বিষয় হচ্ছে বালা প্রজেক্ট। বালা প্রজেক্টটা মূলত প্রাইমারি স্কুল, আপার প্রাইমারি স্কুল এবং হাই স্কুল এবং হায়ার সেকেন্ডারি স্কুল যেখানে চলছে সমস্ত জায়গায় কিন্তু এই বালা প্রজেক্টটার আন্ডারে বিদ্যালয়ে কিন্তু বিভিন্ন ধরনের শিক্ষা দেওয়া হয়। সেই বিষয়ে ডিটেলস আমরা আলোচনা করব এবং এই বিষয়টা যেহেতু প্রাইমারি সেকশনেও আছে, সেহেতু প্রাইমারি টেট ইন্টারভিউর জন্য এই বিষয়টা গুরুত্বপূর্ণ এবং এখান থেকেও প্রশ্ন করতে দেখা গেছে যে বালা প্রজেক্টটা আসলে কি, এটা কবে শুরু হয়, কাদের সহযোগিতা এটা করা হয় আর কি, এর উদ্দেশ্য বা বৈশিষ্ট্য কী, রাজ্যভিত্তিক যে পরিকল্পনাগুলো কিভাবে হয়েছিল, এই বালা প্রজেক্টের যে স্থান সেগুলো কোথায়, পুরো বিষয়টা আজকে আমরা ডিটেলসে আলোচনা করব। তাই প্রত্যেককে রিকোয়েস্ট করবো ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখো এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে নিও। এরপরে আমরা মূল যে কনসেপ্ট সেটা দেখব। প্রথমে যেটা আমরা দেখব যে ব্যাকগ্রাউন্ড অফ বালা, অর্থাৎ বালা প্রজেক্ট যেটা, তার ব্যাকগ্রাউন্ড কী। এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে বালা যে কথাটা বলছি এর ফুল ফর্ম হচ্ছে বিল্ডিং অ্যাজ লার্নিং এড। এই কথাটা মনে রাখতে হবে, বিল্ডিং অ্যাজ লার্নিং এড। এই বালা প্রকল্পটি যখন চালু হয় বা কাদের পরিচালনায় চালু হয় সেটা যদি জানতে হয়, তাহলে আমাদের প্রথম পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি যে বালা এই ধারণাটি মূলত ইউনিসেফের সহায়তায় ভিনিয়াস সেন্টার ফর আর্কিটেকচারাল রিসার্চ অ্যান্ড ডিজাইন দিল্লি দ্বারা তৈরি করা হয়েছিল। অর্থাৎ এই যে প্রকল্পটা যেটা ডেভেলপ করেছিল, সেটাকে ডেভেলপ করেছিল ভিনিয়াস সেন্টার ফর আর্কিটেকচারাল রিসার্চ অ্যান্ড ডিজাইন দিল্লি, এবং এই ধারণাটি নেওয়া হয়েছিল ইউনিসেফের কাছ থেকে। এবং এই ধারণাটি প্রথম ইন্ট্রোডিউস করা হয় 2006 সালে। যদিও 2006 সালে ইন্ট্রোডিউস করার আগেই মূলত এই ধারণাটা নিয়ে যে কাজ করেছিল বা বর্তমান সময়ে যারা এই ধারণা নিয়ে কাজ করছে সেটা হচ্ছে সর্বশিক্ষা অভিযান, সর্বশিক্ষা মিশন বা সমগ্র শিক্ষা মিশন। এই এসএসএম এবং সমগ্র শিক্ষা মিশন যেটা, সেটা আমরা ধীরে ধীরে আলোচনা করব। নেক্সট যেটা দেখব যে বালা প্রকল্পটি প্রথম শুরু হয় উড়িষ্যার কোরাপুট জেলার 2008 সালে। অর্থাৎ 2008 সাল নাগাদ কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ বা টেট ওয়াইজ যে পরিকল্পনা সেটা শুরু হয় 2008 সালে। প্রথম শুরু হয়েছিল উড়িষ্যা এবং গুজরাটে, এবং গুজরাটে শুরু হয় 2007-8 সাল থেকে, অর্থাৎ 8 সালেই। এবং এই 7-8 সালেই কিন্তু, মানে 7-8 বলতে ফাইন্যান্সিয়াল ইয়ার যেটা 7-8, সেই 7-8 ফাইন্যান্সিয়াল ইয়ারে স্কুলগুলোকে যে গ্রান্ট দেওয়া হয়, আমরা জানি যে বিভিন্ন স্কুলকে, মানে গভর্নমেন্ট এডেড যে স্কুলগুলো, সেগুলোকে নির্দিষ্ট গভর্নমেন্ট আর কি, তারা বিভিন্ন এড যে যায়, সেই গভর্নমেন্ট এডেড যে গ্রান্টগুলো, সেই গ্রান্ট দেওয়া শুরু হয়েছিল 8 সালে। এবং আমরা জানি পরবর্তী সময়ে ধীরে ধীরে অন্যান্য রাজ্যগুলিতে এই প্রকল্পের জন্য অনুদান দেওয়া শুরু হয়। নেক্সট এই বিষয়ে আমাদের সরকার, তো পশ্চিমবঙ্গ সরকারও কিন্তু পশ্চিমবঙ্গের যে গভর্নমেন্ট এডেড স্কুল আছে সেখানেও কিন্তু বালা প্রকল্পের জন্য অনুদান বরাদ্দ হয়েছিল। 5 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে সর্বশিক্ষা অভিযান, বর্তমানে সমগ্র শিক্ষা মিশন। বালা প্রকল্পটি 2001 এই সালে চালু হয়েছিল। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে বালা প্রকল্পটি কিন্তু অ্যাকচুয়ালি সর্বশিক্ষা অভিযানের আওতায় এই প্রকল্পটি নিয়ে আসা হলো 1 সালে। পরবর্তী ক্ষেত্রে ইউনিসেফ এবং ভিনিয়াসের সহযোগিতায় এটা কিন্তু চালু হয় প্রজেক্টটা ধীরে ধীরে 6 সালে। এবং এই সর্বশিক্ষা অভিযানের কিন্তু বর্তমানে নাম হয়ে গেছে সমগ্র শিক্ষা মিশন, এবং সমগ্র শিক্ষা মিশন হবার আগে এর নাম ছিল সর্বশিক্ষা মিশন। অর্থাৎ সর্বশিক্ষা অভিযান প্রথমে ছিল, তারপরে সর্বশিক্ষা মিশন হয়েছে, এবং এটা 19 সালের পর থেকে এটা সমগ্র শিক্ষা মিশন হয়ে গেছে। নেক্সট আমরা যেটা দেখব যে বালা প্রজেক্টের যে উদ্দেশ্য এবং বৈশিষ্ট্য এবং কোন কোন জায়গায় বালা প্রজেক্টকে আওতায় নিয়ে আসা হয়েছে। আমরা একটু আগে শিখলাম যে বিল্ডিং অ্যাজ লার্নিং এডস, এটাই হচ্ছে লার্নিং এড, এটা হচ্ছে বালা প্রজেক্টের যে ফুল ফর্ম সেটা। বালা প্রকল্পটি মূলত চালু করা হয় শিক্ষার গুণগত উন্নতির জন্য স্কুলের কাঠামোকে শিশু বান্ধব করে তোলার একটা উদ্ভাবনী ধারণা। আমি পূর্বে আলোচনা করছিলাম যে অনেক স্টুডেন্টের কাছে, যারা ফার্স্ট জেনারেশন লার্নার, তাদের কাছে কিন্তু বা অনেকের কাছেই স্কুল বিল্ডিং, স্কুলের বই, স্কুলের খাতা, এই সমস্ত বিষয় কিন্তু ছাত্রদের যে ভারাক্রান্ত লাগে, সেই ভারমুক্ত করার জন্য, স্কুলকে শিশু বান্ধব করে তোলার জন্য যে পরিকল্পনা, এবং স্কুলের যে বিল্ডিং, স্কুলের বাউন্ডারি ওয়াল, স্কুলের রুফ, এই সমস্ত জায়গাগুলোতে, স্কুলের বারান্দা, এমন কিছু চিত্র আঁকা বা এমন কিছু বর্ণনা লেখা যার মাধ্যমে তারা বুঝতে পারবে যে পড়ার সময় যে খেলার ছলেও পড়া যায়। অর্থাৎ একটা বাচ্চা তার ক্লাসরুমের বাইরেও যে পড়তে পারে এবং খেলতে খেলতে পড়তে পারে, সেই ধারণাটা তৈরি হবে। এছাড়া আমরা বুঝতে পারছি যে এটা পঠন দক্ষতা বাড়বে। এছাড়া খুব সহজ বিষয় যদি আমরা ভাবি যে একটা প্রি প্রাইমারি সেকশনের বাচ্চা যে বিদ্যালয়ে আসছে, সে কোনো বর্ণ লেটার এসব জানে না, সে কিন্তু যদি বিদ্যালয়ে আসার সাথে সাথে যে বিভিন্ন ধরনের ছবি দেখে, যে ছবিগুলো তাদের কাছে ফ্যামিলিয়ার, অর্থাৎ দেখা গেলো কোনো কার্টুনের ছবি যেগুলো সে হয়তো টিভিতে বা ফোনে দেখেছে, বা সেই কার্টুনের পাশাপাশি এমন কিছু বক্তব্য লেখা আছে, কার্টুনটায় হয়তো কোনো শব্দ বলছে, হয়তো দেখা যাচ্ছে একটা আমের ছবি আঁকা আছে এবং সেখানে আম কথাটা লেখা আছে।
আপনি নীরব পাঠের মাধ্যমে তাকে আম কথাটা বারবার বলতে বলছেন, সে আম বলছে, আম বলছে। এইভাবে যখন এই আম শব্দটার সঙ্গে সে পরিচিত হয়ে যাবে, হয়তো সে আ জানে না, ম জানে না, বর্ণ কি, শব্দ কি এসব বোঝে না। কিন্তু এই জিনিসটা দেখে তার কাছে ছবি, আমের ছবিটা যেমন তার কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে, তেমনি আম এই লেখাটা তার কাছে ছবি হিসেবে স্পষ্ট হয়ে যাচ্ছে। পরবর্তী সময়ে যখন সে এই আম কথাটা কোনো জায়গায় দেখবে, সে তখন কিন্তু বর্ণ বা শব্দ না চেনা সত্ত্বেও সে কিন্তু আম বলে দিতে পারবে। এই যে বিষয়টা, এটাও কিন্তু একটা বালা প্রজেক্টের গুরুত্ব। এছাড়া আমরা বিভিন্ন যে ছবিগুলো আঁকি বালা প্রজেক্টের ক্ষেত্রে, প্রতিটাই শিশু বান্ধব বা শিক্ষার ক্ষেত্রে কার্যকরী। এবার ডিটেলস আমরা দেখব। বালা প্রকল্পের উদ্দেশ্যটা কি? স্কুলের কাঠামোকে শিশু বান্ধব, শেখার ও মজাদার পরিবেশ গড়ে তোলা, যেটা আমি একটু আগেই বললাম যে খেলতে খেলতে পড়া যায়, বা শ্রেণীকক্ষে বা ক্লাসরুমের যে টাইম, সেই টাইম পিরিয়ডের বাইরেও পড়া যায়। এই যে বিষয়টা, সেটা হচ্ছে বালা প্রজেক্টের উদ্দেশ্য। ২ নম্বর হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু যারা রয়েছে, অর্থাৎ CWSN স্টুডেন্ট যারা রয়েছেন, তাদের কার্যকলাপ ভিত্তিক শিক্ষা প্রদান। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে বিশেষ কিছু শিশু থাকে যাদের বিশেষ সমস্যা থাকার জন্য তারা হয়তো শ্রেণীকক্ষের অন্যান্য স্টুডেন্টদের সঙ্গে একই সঙ্গে একইভাবে সমকক্ষভাবে পাঠ নেয়, কিন্তু সেই পাঠ গ্রহণ হয়তো অনেক সময় পিছিয়ে পড়ে। তাদের জন্য কিন্তু এই যে ওয়াল রাইটিংগুলো বা ওয়াল পেন্টিংগুলো খুব কাজে লাগে। তাদের ছবির মাধ্যমে তারা বুঝতে পারছে। নেক্সট, দলগত পাঠ উৎসাহিত করা। অর্থাৎ আমরা বুঝতে পারছি গ্রুপ অ্যাক্টিভিটি যেটা, সেখানে কিন্তু এই ওয়াল লাইটিং বা ওয়াল পেন্টিংয়ে খুব কাজ করে, এটা বালা প্রজেক্ট। আমরা বুঝতেই পারছি ক্লাসে কিন্তু সবসময় বিভিন্ন ধরনের ছেলে থাকে। কেউ ভালো পড়াশোনা করে, কেউ মাঝারি, কেউ একটু আরও কমা। সেক্ষেত্রে যদি বিল্ডিংয়ে বা বিল্ডিং দেয়ালে, ক্লাসরুমের মধ্যে বিভিন্ন ধরনের ছবি আঁকা থাকে, কোনো একটা গাছ এঁকে তার বিভিন্ন অংশ চিহ্নিত করা আছে, বা সমস্ত স্বরবর্ণগুলো উল্লেখ করা আছে, কি মাত্রাহীন ব্যঞ্জনবর্ণগুলো উল্লেখ করা আছে, এক্ষেত্রে যখন এগুলো লেখা থাকবে আলাদা আলাদা করে, তখন কোনো একটি শিশু যে একটু জানে, বা শিক্ষক মহাশয় যখন ক্লাসে থাকবেন, তখন তিনি যখন বুঝিয়ে বলবেন ওগুলো কিন্তু তাদের কিন্তু মনে থাকবে। এছাড়া শিশুরা, আমি একটু আগেই বললাম যে শিশু সংসদ বলে একটা ব্যাপার আছে বিভিন্ন স্কুলে আর কি, বিভিন্ন স্কুলে মানে প্রত্যেক স্কুলেই। সেই শিশু সংসদের যিনি শিক্ষামন্ত্রী আছেন, শিক্ষা ও পরিবেশ মন্ত্রী, তারও কাজ হবে বিভিন্ন সময় আমরা দেখেছি তারা অন্যান্য বাচ্চা যারা একটু পিছিয়ে আছে তাদেরকে কিন্তু বিভিন্ন সময় নিজেরা শিক্ষক হয়ে, মানে শিক্ষক হবার নাটকের মাধ্যমে তারা কিন্তু বিভিন্ন সময় পড়ায়। এই যে অ্যাক্টিভিটিগুলো, এই অ্যাক্টিভিটিগুলোর ক্ষেত্রে এই ওয়াল রাইটিং যেটা, অর্থাৎ বালা প্রজেক্ট যেটা বা ওয়াল পেন্টিং যেটা, সেক্ষেত্রে কাজে লাগে। ৪ নম্বর যে ভারমুক্ত শিক্ষাঙ্গন তৈরি, যেটা আমি একটু আগেই বললাম যে বিদ্যালয়ের পুস্তক, বিদ্যালয়ের শ্রেণীকক্ষের নিয়ম, এই সমস্ত বিষয় বাচ্চাদের অনেক সময় ভারাক্রান্ত করে তোলে, তাদের মধ্যে ভীতির সঞ্চার করে। ফলে যখন তারা দেখবে যে বিদ্যালয়ে শুধুমাত্র ওই বই বা খাতার মাধ্যমেই পড়াশোনা হয় তা নয়, বিদ্যালয়ে খেলতে খেলতে পড়া যায়, বা শ্রেণীকক্ষের বাইরেও পড়া যায়, তখন তারা খুব আনন্দ পাবে। অনেক বিদ্যালয়ে দেখা যায় যে বিদ্যালয়ের যে ফ্লোরটা রয়েছে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের ছক কাটার পর সেখানে বিভিন্ন ধরনের নাম্বারিং করা থাকে। হয়তো কোনো কোনো জায়গায় দেখা যায় প্রথমে 1, 2, 3, 4, এভাবে 5, 6 বাংলায় লেখা থাকে বা ইংরেজিতে লেখা থাকে। এভাবে লাফ দিয়ে দিয়ে একটার পর একটা, 3-এর পর 5, 5-এর পর 7, এভাবে লাফ দিয়ে খেলা হয়। এই যে খেলার ব্যাপারটা, এইখানেও কিন্তু তাদের মধ্যে যে খেলার ছলে শিক্ষা যেটা, সেটা কিন্তু হচ্ছে। এটাও কিন্তু উদ্দেশ্য। এরপর আমরা দেখব এর বৈশিষ্ট্যগুলো কী কী। বালা প্রকল্পের বৈশিষ্ট্য এবং উদ্দেশ্য প্রায় একই ধরনের বিষয়। বৈশিষ্ট্য প্রথমেই যে স্কুলের কাঠামোকে সামগ্রিকভাবে শিশু বান্ধব করা, যেটা আমি একটু আগেই বললাম। শেখার এবং মজাদার পরিবেশ গড়ে তোলা ২ নম্বর। ৩ নম্বর যে CWSN স্টুডেন্ট যারা রয়েছে, অর্থাৎ বিশেষ চাহিদাযুক্ত শিশু, তাদের কার্যকলাপ ভিত্তিক শিক্ষা প্রদান। তাদেরকে ওই যে আমি একটু আগেই বললাম, তারা হয়তো বলতে পারছে না, তারা হয়তো শুনতে পাচ্ছে না, তাদেরকে যদি আমরা ওই ১, 1, 2 যে ছক্কাটা ঘরের কথা বললাম, ফ্লোরে পেন্ট করা হয়েছে 1, 2 করে, তাদের যদি পরপর শেখানো যায়, তারা কিন্তু আস্তে আস্তে বুঝতে পারবে। নেক্সট, পঠন দক্ষতা বৃদ্ধি, যে আমি একটু আগেই বলেছিলাম যে কোনো একটা প্রি প্রাইমারি বাচ্চা, সে কিন্তু আম বানানটা জানে না, কিন্তু আমের ছবির নিচে যে আম কথাটা লেখা আছে ওটা তাকে যে ছবির মতো স্পষ্ট হয়ে যাচ্ছে, যেমন আমের ছবিটা স্পষ্ট হয়ে গেছে, আম লেখাটাও স্পষ্ট হয়ে গেছে, যেটাই আম। ফলে যেখানেই ও আম এই কথাটা লেখাটা দেখবে, সে হয়তো পড়তে পারছে না, কিন্তু বুঝে যাবে এটাই আম। এটা কিন্তু পঠন দক্ষতা বৃদ্ধি করে। এছাড়া আমরা জানি পঠন দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে বিভিন্ন বর্ণ চেনা, দেয়ালে যদি বারবার করে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, মাত্রাহীন বর্ণ লেখা থাকে, সেগুলো তাদের পঠন দক্ষতা বৃদ্ধি করে। বা আমরা জানি যে পঠন দক্ষতা বৃদ্ধির একটা অন্যতম বিষয়ই হলো ছাত্রদের যখনই তারা ক্লাস 1 থেকে 2 এ উঠছে বা 1 এ পড়াশোনা শুরু করছে, তখন তাদের মধ্যে এই উৎসাহটা দেয়া, তারা তাদের বাড়ির পাশাপাশি, বাড়ির সামনে, তারা বাজারে যেতে, তারা রাস্তায় যেতে, স্কুলে আসতে বা কোনো জায়গায় বেড়াতে যেতে, যে কোনো জিনিস দেখবে যেখানে কিছু লেখা আছে, দোকানে যাচ্ছে দোকানের নামটা লেখা আছে, বাসে যাচ্ছে বাসের নাম লেখা আছে,
ট্রেনের টিকিট করে যে ট্রেনের টিকিটে যে বিভিন্ন লেখা আছে, এই যে বিষয়গুলো এইগুলো পড়তে পারা বা পড়ার চেষ্টা করার যে উৎসাহ সেটা কিন্তু দিতে হবে। ফলে আমরা বুঝতে যখন আমরা দেয়ালে বা ওয়ালে কিছু লিখবো তখন তারা সেটা পড়ার চেষ্টা করবে, এটাও কিন্তু পঠন দক্ষতা বৃদ্ধি করে। নেক্সট 5 নম্বর যে পর্যবেক্ষণ ক্ষমতা বৃদ্ধি করা, অর্থাৎ আমরা যেটা বললাম একটু আগেই, সে কিন্তু ওই দেয়ালে লেখাটা কিন্তু গভীর আগ্রহের সঙ্গে বাচ্চারা দেখবে, কারণ বাচ্চাদের স্বভাবই হচ্ছে এটা। কারণ আমরা দেখে থাকবো যখন কোনো বাচ্চা প্রি প্রাইমারি সেকশন বা 1-এ পড়ে বা 2-এ পড়ে, যাদের পড়ে না কেন, তারা পড়তে পারুক বা না পারুক, তাদেরকে যদি একটা বই দেওয়া হয়, যে বই তাদের পাঠ্যপুস্তক নয়, সে হয়তো জানেই না সেই মানে ভাষাটা, তবুও কিন্তু দেখবে বই উল্টে সে কিন্তু পড়ছে। এবং অনেক সময় এটাও দেখা যায় তারা হয়তো কোনো একটা বই পড়ছে, সেটা হয়তো ধরে নিচ্ছি সহজ পাঠ বই একটা খুলেছে কেউ, কিন্তু সে যে ছড়াটা বলছে সেটা হয়তো অন্য একটা ছড়া বলছে, আতা কাছে তোতা পাখি এরকম একটা ছড়া বলছে, অর্থাৎ বইটা উল্টে বইয়ে হাত দিয়ে পড়ছে, কিন্তু মুখে অন্য কিছু বলছে। ওই যে ওদের অভিনয় ক্ষমতা, এটা কিন্তু অনেক বাচ্চারা করে, এটাকেও বলে পর্যবেক্ষণ ক্ষমতা বৃদ্ধি, এটাতেও কিন্তু অনেক সময় কাজ হয়। যাই হোক, এইগুলো বিষয়। এরপর আমরা দেখব যে বালা প্রকল্প কোন কোন জায়গায় জায়গা নির্বাচন, অর্থাৎ বালা প্রকল্পে যে ছবি আঁকা হবে সেগুলো কোথায় করা যেতে পারে। 1 নম্বর যে শ্রেণীকক্ষ, 2 নম্বর যে বারান্দা, শ্রেণীকক্ষের যে বারান্দা, 3 নম্বরে যে সিঁড়ি স্টেপস যেগুলো রয়েছে, 4 নম্বরে যে পাঁচিল, অবশ্যই পাঁচিলের যে বাইরের দিক সেখানে যে ছবিগুলো আঁকা হবে সেগুলো অবশ্যই কার্টুন টাইপের ছবি, এবং ভেতরের দিকে যেটা মানে বিল্ডিংয়ের দিকে যেটা, সেটা অবশ্যই শিক্ষামূলক কিছু দিতে হবে। 5 নম্বর যে জানালা এবং দরজা, এই জানালা দরজা নিয়ে একটা বিষয় আছে, জানালা দরজার রংটা এমনভাবে করতে হবে বা লেখা এমন কিছু করতে হবে যেটা দেখলে অনেক সময় মনে হবে ট্রেন, যেমন অনেক সময় দেখা যায় পুরো স্কুলটাই একটা ট্রেন, বা পুরো বাস, এই স্কুলটা একটা বাস, এরকম অনেক সময় শোনা যায়। সেই ধরনের বিষয় যাতে ছাত্ররা ইন্টারেস্ট পায় যে আমরা স্কুলে আসছি না, কোনো ট্রেনে প্রবেশ করছি, কোনো বিদ্যালয়ে বাসে প্রবেশ করছি, এরকম ধারণা। 7 নম্বর হচ্ছে সিলিং, সিলিংয়ে বিভিন্ন ধরনের জিনিস আঁকা যায়, তার মধ্যে হচ্ছে বেলুন বা আমাদের যে সোলার সিস্টেম আছে সেই সিস্টেম, এগুলো কিন্তু সিলিংয়ে আঁকা যায়। এছাড়া আসবাবপত্র যেগুলো রয়েছে, অর্থাৎ ফার্নিচার যেটা, অর্থাৎ লো বেঞ্চ, হাই বেঞ্চ, টেবিল, চেয়ার, এগুলোতেও কিন্তু অনেক কিছু লেখা যায়। টেবিল চেয়ারে আমরা বিভিন্ন ধরনের যে প্রি প্রাইমারি সেকশনের জন্য যেটা লিখবো সেটা কিন্তু অবশ্যই 1, 2, 3, 4, 5 সেকশনেও লেখা যাবে না, এই ধরনের কিছু লেখা যায়। ফলে এগুলো নিয়ম। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কী ধরনের ছবি আঁকা যেতে পারে, সেই ছবির কিছু নমুনা। প্রথমে যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে একটা একদম ছাদের নিচে রুফে কিন্তু একটা সোলার সিস্টেম, যেটা আমি একটু আগেই বললাম, সোলার সিস্টেম কিন্তু আঁকা হয়েছে, দেখতেই পাচ্ছি। এটা যদি বাচ্চারা নিয়মিতভাবে দেখে, প্রতিদিন দেখে, তাহলে হয়তো তাদের মধ্যে সোলার সিস্টেম ধারণাটা গ্রো করবে। অবশ্যই এটা একটা হাই স্কুলের চিত্র, প্রাইমারি স্কুলের নয়, কারণ প্রাইমারি স্কুলের ক্ষেত্রে সোলার সিস্টেম এই মুহূর্তে নেই। সোলার সিস্টেমের ধারণা আছে, সেখানে কিছু তারা বা ধ্রুবতারা এই সমস্ত বিষয়ের কনসেপ্ট আছে, কিন্তু সোলার সিস্টেমটা নেই। যাই হোক, প্রাইমারি স্কুলের ক্ষেত্রেও আঁকা যেতে পারে, হাই স্কুলের ক্ষেত্রে তো অবশ্যই এটা আঁকতেই হবে। যাই হোক, এই ধরনের জিনিস কিন্তু ছাদে যদি আঁকা যায় সেক্ষেত্রে খুব ভালো হয়। এছাড়া আমরা জানি যে বিভিন্ন ধরনের ক্লাসিক্যাল ডান্স থাকে, যেটা প্রাইমারি সেকশনেও আছে বা আপার প্রাইমারি সেকশন বা হাই স্কুলে অনেক সময় পড়ানো হয়। বিভিন্ন ক্লাসিক্যাল ডান্সের যে ফর্মগুলো রয়েছে, ওডিসি, মণিপুরি, কত্থক, ভরতনাট্যম, এগুলো কিন্তু আঁকা যেতে পারে এবং তার নিচে অবশ্যই নামটা লিখে দিতে হবে। তাহলে বোঝা যাবে যে এটা কী ধরনের ডান্স এবং কোন রাজ্যে মানে দেখা যায়। আমরা শ্রেণীকক্ষে এই ধরনের ছবি আঁকতে পারি, যেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ফল রয়েছে বা বিভিন্ন ধরনের যে নিয়মিত প্রত্যহ যে জিনিসগুলো করা দরকার, স্নান করা দরকার, দাঁত মাজা দরকার, এই যে বিষয়গুলো যদি তারা দেখে, তারা কিন্তু বুঝতে পারবে যে এই জিনিসগুলো নিয়মিত করা দরকার, বা এই ধরনের যে লেটারগুলো রয়েছে সেগুলো শিখে যাবে। ফ্রুটস কি নামগুলো তারা শিখবে, কোন ফ্রুটস, যেটা আমি একটু আগেই বলছিলাম যে আপেল বা কোনো কিছু আমের সঙ্গে, যখন এটা একটা ইংলিশ মিডিয়ামের চিত্র, সেখানে যদি বারবার দেখে তারা কিন্তু বুঝে যাবে যে ওটা আম। হয়তো শব্দটার সঙ্গে সে পরিচিত নয়, বর্ণটা চেনে না, তবুও কিন্তু বুঝে যাবে আম। এটা একটা হাই স্কুলের চিত্র। এটা মোটামুটি নদীর যে বিভিন্ন অবস্থান, যে নদী কীভাবে উৎপত্তি হচ্ছে, উপনদী কোথা থেকে আসছে, এইগুলো দেওয়া আছে। এটা কিন্তু 9-10 এর একটা সিলেবাসে আছে, আমরা জানি সেই বিষয়। এইভাবে কিন্তু দেয়ালে, স্কুল দেয়ালে, বুঝতেই পারছো এটা স্কুল দেয়ালে আঁকা আছে। এছাড়া আমরা জলচক্র একটা ছবি দেখাচ্ছি, এটাও বিল্ডিংয়ে আঁকা, একদম ছবি তোলা। সেখানে কীভাবে জল থেকে বাষ্প, বাষ্প থেকে মেঘ, বৃষ্টি, আবার জল, এইভাবে কিন্তু জলচক্র ছবি দেওয়া আছে। এছাড়া আমি যেটা একটু আগেই বলছিলাম, বিভিন্ন স্কুলের যে বিভিন্ন রূপগুলো রয়েছে, রূপে বিভিন্ন ধরনের যে এরোপ্লেন, আকাশের ওপরে যেগুলো থাকে মাথার ওপরে, সেই ধরনের কিছু জিনিস আঁকা যেতে পারে, এয়ার বেলুন। এছাড়া আমরা সোলার সিস্টেম দেখালাম। এছাড়া হাই স্কুলের ক্ষেত্রে এই যে পার্টস অফ আ প্লন, এই যে বিষয়টা, সেখানে অ্যাকশন, ডেনড্রাইটস, এই ছবিগুলো আঁকে, যে এটা যে একটা কমন ছবি আমরা জানি লাইফ সায়েন্সের ক্ষেত্রে 7-8 থেকেই শুরু হয়ে যায়, ইম্পর্টেন্ট একটা ছবি, বিভিন্ন পরীক্ষায় ছবি আঁকতেও দেওয়া হয়। যাই হোক, এই বিষয়টা আমরা ডিটেলসে আলোচনা করলাম। পরবর্তী আপডেট বা তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিও দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।